আমার বঙ্গবন্ধুর বাড়ি ঘুরাইতেছে না আপা, আমার এই হাতের ব্যথা একটু আমার মনে হচ্ছে না। আমার এই হাতের ব্যথার কোনো কষ্ট নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখছে, হয়তো সামনে আরো ভালো কিছু করার জন্য ভালো কিছু করবেন, এই উসিলা দিয়ে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখছে। আল্লাহ পাক কাছে আমি এই দোয়াটা করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আপনার কাছে আপা আমার দুঃখের ভিতরে কথা আমি একটু থেকে বলবো, 5ই আগস্ট যখন আমার স্বামীকে নির্মম ভাবে হত্যা করছে, আপনার বক্তব্য আসা আমার স্বামী ছিল যখন নাকি আমার স্বামীকে ফোন করছি, তুমি সরে যাও, তুমি চলে যাও। আমাকে আমার স্বামী বলতেছে, না আমার নেত্রী এখনো কিছু বলে নাই, এখন তো আমার নেত্রী বক্তব্য দেয় নাই, বলে নাই যে আমরা সরে যাব বা কিছু একটা করব। আমার নেত্রী যখন ভাষণ দিবে তখন আমি নিজে উদ্যোগ নেব। আপা আপনার আশা ছিল আমার হাজবেন্ডে আপনি কিছু বক্তব্য দিবেন, তারপর সে চলে যাবে, কিন্তু নির্মূল ঘাতকরা আমার স্বামীকে বাঁচতে দেয়নি। 5ই আগস্টে আমার স্বামীকে নির্মম ভাবে হত্যা করেছে এই বিএনপি জামাত শিবিরা মিলে। জানি না আপা সামনের দিনগুলো আমাদের কিভাবে যাবে, শুধু আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার স্বামী হত্যার বিচার যদি আপনি কোনোদিন করেন, রাব্বুল আলামিন যদি আপনার উসিলা দিয়ে যদি করায়। আমার ছোট ছোট দুটা বাচ্চা আছে আপা, আমার স্বামীটারে এইভাবে মেরে ফেললো ওরা। 5ই আগস্ট বলছে আমার তোমার বাইরে না, আমার দুটা ছেলে আছে, আমার বাবা নাই, আমার মাটাকে কে দেখবে, ওরা জান ভিক্ষা দেয় নাই আপা, ওরা মেরে ফেলছে আমার স্বামীটাকে। গত 15 বছর বিএনপির এলাকা ছিল, আমার স্বামীর সাথে উঠা বসা চলাফেরা, তাদের বউ স্ত্রী নিয়ে সবাই ছিল। ও আমরা তো কাউকে কিছু বলি নাই, কারোর কোনো একটা আঘাত করি নাই, কেন 5ই আগস্টে আমার স্বামীকে নির্মম ভাবে হত্যা করলো আপা? আমি দেশবাসীর কাছে বিচার চাই, কেন আমাদের সাথে মনে হলো যখন 15 বছর তোমরা এলাকা ছিলা, তোমরা যখন ছিল আমরা তো কারো ক্ষতি করে ফেলাই নাই, তোমরা এইভাবে আমার সন্তান যেটা আজকে এতিম করলাম, আমার সন্তান যেটা আজকে বাবা রাখতে পারে না, সন্তান যেটা কেন বাপ ছাড়া বঞ্চিত হলো, আমার বাসুরে আমাদের যত ধৈর্য ব্যবসা ধরেন বোন। বাণিজ্য সব লুটপাট করে নিয়ে চলে গেছে। বাড়িও লুটপাট করছে। 3টা ব্যবসা ছিল, 3টা ব্যবসা আমাদের লুটপাট করছে, আমাদের বাড়ি ঘর হুন্ডা মুন্ডা সব চালিয়ে দিয়েছে, আমাদের কিছুই রাখেনি, আমাদের মানুষটাকে শুধু মেরে ফেলছে। আমি সাধারণ জনগণ কাছে কি কোনো দল করায় কোনো অপরাধ, কোনো দলকে ভালোবাসে কোনো অপরাধ? যার যার দল তো সবাই ভালোবাসতে পারে, কাছে আনতে পারে, তার জন্য এভাবে একটু কেউ ধৈর্য মৃত্যু দিতে ধরেন পারে? বোন, আপনি তোমরা তো ধৈর্য 15 বছর আমাদের ধরেন। কাছে ছিলা। আপনি আপনি শুধু আমার হাত আপনি মাথায় দিয়ে রেখে না, ওর মাথায় দিয়ে রেখে না আপা। হ্যাঁ নিশ্চয়ই আমি আছি, আমি যতক্ষণ বেঁচে আছি আমার সব শাশুড়ি দেখবো। কেমন হ্যাঁ, চোখে সে আমার শাশুড়ি অসুস্থ হয়ে গেছে, আমার শাশুড়িরা বলতে পারতো না। হ্যাঁ আমি দেখবো। জানি না আপা আপনি কবে বাংলাদেশে আসবেন, আল্লাহর আসবো, কাছে দোয়া আমি করে আপনি আসবো, আমি যেখানে থাকেন আছি। আল্লাহ আপনি বাঁচান। আমি যত দূরে থাকি আমি আছি, আপনাদের কাছেই আছি। সন্তানদের আজকে ঠিক মতো 6 মাস ধরে বাবার মুখ দেখে না, বাবা করে রাখতে পারেন। আপনি তো জানেন বাবা মারা কত যন্ত্রণা কত কষ্টের, আপনার থেকে এটা কেউ ভালো বুঝবে না আপা। আমার স্বামী ওকে বারবার বলছে আমার তোমরা লাগবে জেলখানা দিয়ে, তো আমার মাইরা ফেলো না, আমার দুটো সন্তান আছে, আমার স্ত্রী না ওরা আছে, আমার মা শোনে না, আছে, ওরা ভাই শোনে আছে, না। বোন আছে। ওরা মানুষের জাত না, ওরা শুনবে না, ওরা শোনে না বোন। আপনি ধৈর্য ধরেন, আপনি ধৈর্য ধরেন। আর একজনকে দেন। আসসালামু আলাইকুম আপা, হ্যাঁ ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি কেমন আছো? তোর হাতটা ভাঙা। জি আপা, গতকাল থেকে তো হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। 5 তারিখে যেদিন আমার মানে গাড়িটা পুড়াই দিল, ওই কষ্ট থেকে যে পরে শুনলাম আমার বঙ্গবন্ধুর বাড়ি পুড়াই দিছে, তখন আমি আমার গাড়ি পোড়ানোর কষ্ট ভুলে গেছিলাম আপা। কিন্তু মিথ্যা মামলায় আমাকে ধরে নিয়ে যে থানায় নিয়ে যাওয়ার পরে মামলা দেয়। মামলা দেওয়ার পরে আমি যখন জেল খাটি, 16 দিন জেল খাটার পরে অনেক ওদের কাছে অনুরোধ করে বিএনপির উকিল একটা গোপনে ধরে যে আমার 2টা বাচ্চা আছে, আমি ছাড়া ওদের দেখার কেউ নেই, যখন ওই বাচ্চাদের প্রতি ওনাদের একটু দয়া হয় আমাকে গোপনে ইয়ে করে জামিন করে। সেই মানে তারপর ওরা প্রতিনিয়ত আমাকে হচ্ছে ওরা কোর্টে নথি দেখতো যে আমার জামিনের হাজিরা মানে নথি জমা হয় কিনা, আমাকে উকিলই দাঁড়াইতে দিচ্ছিল না। পরে যখন 16 দিন আমি কারাগারে বিনা মানে মিথ্যা মামলায় জেল খেটে বের হয়ে পাও, ওই মামলার হাজিরা দিতে গিয়েছিলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পর কোর্টে হাজিরা দিতে যাওয়ার সময় একটা বাজারে যখন আমার ইজি বাইক ঢুকে, পরে যখন 16 দিন আমি কারাগারে বিনা মানে মিথ্যা মামলায় জেল খেটে বের হয়ে পাও, ওই মামলার হাজিরা দিতে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার পর কোর্টে হাজিরা দিতে যাওয়ার সময় একটা বাজারে যখন আমার ইজি বাইক ঢুকে, তখন আমাকে বিএনপি সমর্থক কিছু আমার গাড়ির ইজি বাইকের রাস্তা রোধ করে আমার মারে। মারার ফলে হাতটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমার বঙ্গবন্ধুর বাড়ি ঘুরাইতেছে না আপা, আমার এই হাতের ব্যথা একটু আমার মনে হচ্ছে না। আমার এই হাতের ব্যথার কোনো কষ্ট নেই। গতকাল থেকে শুধু হৃদয় রক্তক্ষরণই হচ্ছে। আমার আমরা কেউ ধৈর্য ভালো ধরো। নেই আপা। 5 তারিখের পর থেকে আমাদের যত বাগানের গাছ আছে সব কেটে নিয়ে গেছে, আমার একটা হাঁসের খামার ছিল সব নিয়ে চলে গেছে। আমরা কেউ ভালো নেই আপা, কোনো কর্মী আপনার ভালো নেই। তার না, আমরা কেউ ভালো নেই, তৃণমূলের, আমি আমি জানি। মফস্বলের কর্মী, যেহেতু আজকে আমি লাইভে আসছি। এখন আমাদের সাধারণ মানুষের দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। যেখানে 6টা মাস সেনাবাহিনী ডিপ্লয় একটানা করা, নির্যাতন যেখানে চলতেছে আইন আপা। শৃঙ্খলা, সেখানে এই ধরনের ঘটনা ঘটায়, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ওরা কত ভাঙবে?
আপা 2001-এও তো আপনাকে এরকমই দেখে অবস্থা ছিল। শক্তি পাই আপা। আপনার হ্যাঁ, আপনার চেয়ে আপনার চেয়ে কষ্ট আমাদের বেশি না। আপনার কথা যখন মনে পড়ি, না, বঙ্গবন্ধুর তোমাদেরও কষ্ট। বাড়িটার কথা যখন মনে হয়, আমাদের কষ্ট তখন ফিকে হয়ে যায় আপা। আমরা তুমি আপনার ধৈর্য ধরো। আসসালামু আলাইকুম মাননীয় হ্যাঁ, প্রধানমন্ত্রী, এই জীবনে প্রথম আপনার সাথে কথা বলছি। আমার অনেক ড্রিম ছিল আমি আপনার সাথে কথা বলবো, কিন্তু এরকম পরিবেশ, এরকম সিচুয়েশনে কথা বলতে হবে, এরকম সিচুয়েশনে সুযোগ পাবো, এটা কোনোদিন ভাবি নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার কথা বলার আগে আমি শুধু আমার বাবা মুক্তিযোদ্ধা তার একটুখানি কথা বলতে চাই। আজকে যখন আমি বলি আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, তখন আমাকে বলা হয় আমি একজন দেশদ্রোহী সন্তান। আমার বাবা একজন দেশদ্রোহী, আমি নিজেও একজন দেশদ্রোহী, কারণ আমি তুই ধৈর্য ধরো। এই তাণ্ডব যারা করছে, এই দানবীয় কাণ্ড, এরা বেশি দিন টিকতে পারবে না ইনশাল্লাহ, এটা আমি বলে দিতে পারি। এদের পাপের ঘোড়া পূর্ণ হচ্ছে। তুই ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি, এটুকু বলতে পারি। আজকে আমরা শুনলাম কিভাবে অত্যাচার করা হয়েছে। দেখো, যখন আমার আমার কিছু খবর পেলাম, আমাদের প্রায় 34 জন পরিবার, যারা যাদের পরিবারের সন্তান হারিয়েছে বা বাবা হারিয়েছে, এরকম তাদেরকে আমি গণভবনে ডেকে নিয়ে এসে প্রত্যেকের সাথে কথা বলেছি। প্রত্যেকটা পরিবারকে আমি আর্থিক সহায়তা দিয়েছিলাম। যারা গুলি খেয়ে আহত হাসপাতালে, সাথে সাথে সে কে দলের কে কি সেটা না, যেহেতু তারা আহত, আমাদের ডাক্তার সামন্ত সেন প্রত্যেকটা হাসপাতালে প্রত্যেকটা রুগীকে দেখেছে। বিনা পয়সা তাদের চিকিৎসা, অপারেশন, ঔষধ সব ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। সেই 5 তারিখ পর্যন্ত কিন্তু এইভাবে আমরা তাদের সেবা দিই। এবং প্রতিটি পরিবার, 34 জন পরিবার আমি পেয়েছিলাম, যাদের আপনজন হারিয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছিলাম। পরবর্তীতে তুমি দেখো, যখন এই ইউনূস সরকার আসলো, এই আহতদের আর কিন্তু তারা খবরও নেয়নি, কোনো চিকিৎসারও ব্যবস্থা না। এমনই অবস্থা, অনেকে বিল দিতে পারতো না। যখন তারা চেঁচামেচি করলো, কিছু সহযোগিতা করেছে, তালিকা করলো 800 এতজন মারা গেছে, কিন্তু সে তালিকায় পুলিশের নাম নাই। পুলিশ যে হত্যা করছে 3000, তাদের নাম নাই। আওয়ামী লীগের যে এরকম প্রায় 400-400-র কাছাকাছি নেতাকর্মী হত্যা হয়েছে, তাদের কিন্তু নাম নাই। এটা হলো দুর্ভাগ্যের। এত টাকা তুলে কাকে যে দিল আর কি করলো সেটাও আমরা জানি না। অবশ্যই আমাদের চেষ্টা থাকবে, যারা কিছু হারিয়েছে তাদের পাশে দাঁড়াবো। আমাদের যারা যেখানেই বিত্তশালী আছে তাদেরকে আহ্বান করব, আপনারা সকলকে সাহায্য করেন। আর এইভাবে মানুষের মানবাধিকার নিয়ে ঝিলিমিলি খেলা, প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে ইউনূস সরকার। এই যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, সে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। কাজে এই মানবাধিকার লঙ্ঘনের দায় একদিন তাকে নিতে হবে এবং তার বিচারও হবে। কাজে আমি এটুকু বলবো যে মাঝে মাঝে এই ধাক্কাটা আমাদের জীবনে আসে, তবে আওয়ামী লীগ 2009 সরকার গঠন করার পর 2024 পর্যন্ত, বা অন্তত বলতে পারি জুলাই 5-এর আগ পর্যন্ত, অন্তত বাংলাদেশের মানুষ যে ভালো ছিল এবং বাংলাদেশের মানুষ যে আর্থসামাজিক উন্নতি আমরা করতে পেরেছিলাম, এটাই হচ্ছে বাস্তবতা। অন্তত এই 15টা বছর 7 মাস বাংলাদেশকে আমরা মানুষের জীবনের একটা অর্থবহ করে গড়ে তোলা, মানুষকে শান্তি দেওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু সব নষ্ট করা হলো একটি মানুষের ক্ষমতার লোভ আর যারা স্বাধীনতার শত্রু। এদের বিরুদ্ধে দেশবাসীকে জেগে উঠতে হবে, রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ এত অন্যায় অবিচার আর সহ্য করা যায় না। আর প্রবাসী যারা, তাদেরকে বলবো যে আপনারা এই আহত নিহত পরিবারের পাশে একটু দাঁড়ান, এটাই আমার আহ্বান। তো সবাই ভালো থাকেন। আমি নজরুল, তোমাকে আমি ধন্যবাদ জানাই এবং এই আয়োজনটা করার জন্য।